হ্যালো ট্রেডার, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকে মূলত আমরা আলোচনা করব গত দিনের মার্কেটে যে একটি ক্র্যাশ আমরা লক্ষ্য করলাম, সেই ক্র্যাশ সম্বন্ধে আমার কি মতবাদ এবং মার্কেটে যে সমস্ত খবর বা আলোচনাগুলো আমরা দেখতে পাচ্ছি তার উপরে বিস্তারিত আলোচনা করব তোমাদের সাথে। যারা এখনও জানো না তারা আমার এই আলোচনা থেকে আরও অনেক কিছুই শিখতে বা জানতে পারবে। ট্রেডার্স, পুরো ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের দেখার ও শেখার সুযোগ করে দাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, ফলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা কিন্তু তৎক্ষণাৎ নোটিফিকেশন পাবে এবং ভিডিওটি দেখে নতুন কিছু জানতে বা শিখতে পারবে। ট্রেডার্স, গত কয়েকদিন ধরে মূলত লাস্ট শুক্রবারে অর্থাৎ 2 অগস্ট থেকেই কিন্তু আমরা মার্কেটের মধ্যে একটি নেগেটিভ আচরণ দেখতে পাচ্ছিলাম এবং সেই নেগেটিভ আচরণ গত সোমবার অর্থাৎ 5 তারিখে একটি ভয়ঙ্কর রূপ নেয় এবং অনেকটা নিচে মার্কেটের পতন আমরা দেখতে পাই। এই যে একটি ভয়াবহ ক্র্যাশ বা সেটেল ডাউন, নেগেটিভ হওয়ার প্রবণতা, এর পিছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। আমরা অনেকেই এখনো অনেক কিছু কারণের সন্ধান পেয়েছি, কিন্তু আমি যে সমস্ত কারণগুলোকে স্ট্রং বলে মনে করছি বিভিন্ন ধরনের আলোচনায় পার্টিসিপেট করার পরে এবং অনেক আর্টিকেল এবং নিউজ চ্যানেল দেখে সেখান থেকে আমার যে তথ্য সংগ্রহ করেছি সেখান থেকে মনে হচ্ছে যে কি এই ব্যাকগ্রাউন্ডে রয়েছে এবং এটা কি শুধুমাত্র ট্রেলার, আগামী দিনে কি এর থেকেও বড় কিছু ঘটতে পারে। দেখো ট্রেডার্স, আমরা কিন্তু অনেকেই রয়েছি এখানে আমাদের এক্সটেন্ডেড এই ইউটিউব ফ্যামিলির মধ্যে যারা 2008-এর লেমন ব্রাদার ক্র্যাশ দেখেছি। আমরা অনেকেই রয়েছি যারা এখানে কোভিড-19-এর মতো একটি বড় ভয়ঙ্কর ক্র্যাশ লক্ষ্য করেছি, যেখানে এক দিনে মার্কেট 10% লোয়ার সার্কিট পেয়েছে। কয়েক মিনিটের জন্য মার্কেটকে কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ রাখতে হয়েছে। এরকম ভয়াবহ দিনের সম্মুখীনও আমরা হয়েছি। সুতরাং এই যে গত দিনের যে একটি ফল আমরা দেখলাম মার্কেটের মধ্যে, ক্র্যাশ করতে দেখলাম, যদি ভালো করে লক্ষ্য করে দেখো তাহলে দেখতে পাওয়া যাবে, আমরা এবারে স্ক্রিন শেয়ার করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে লাস্ট বৃহস্পতিবারে অর্থাৎ 1 অগস্ট যেখানে ট্রেড ক্লোজ করেছিল সেখান থেকে মার্কেটের যে লোয়েস্ট পয়েন্ট তৈরি হয়েছিল সেখান থেকে যদি ভালো করে লক্ষ্য করো তাহলে 5 তারিখের যে লো সেটি অলমোস্ট 4%-এর বেশি এবং 1000 পয়েন্টের একটি গ্যাপ। ট্রেডার্স, এই যে 1000 পয়েন্টের একটি গ্যাপ নিফটির মধ্যে, এর ফলে কিন্তু অনেক স্টক যেগুলো সরাসরি নিফটির সাথে যুক্ত অথবা নিফটির সাথে যুক্ত না হয়েও তারা মেবি নিফটি নেক্সট 50, কেউ বা মিড ক্যাপ নিফটি, স্মল ক্যাপ নিফটি, যে কোনো সেক্টরে রয়েছে কিনা, যে কোনো ইন্ডেক্সের মধ্যেই তারা বিলং করুক না কেন, প্রত্যেকের মধ্যে কিন্তু একটি ভয়াবহ কারেকশন আমরা লক্ষ্য করেছি। এর ফলে আমরা অনেকেই ভয় পেয়েছি, আমাদের পোর্টফোলিও অনেকেরই লাল হয়ে গেছে। কেউ প্রচণ্ড ওপরে তাদের যে প্রফিট লেভেল ছিল সেখান থেকে অনেকটা নিচে তাদের প্রফিট লেভেল নেমে এসছে। আমরা প্যানিকে অনেকেই এখান থেকে বেরিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেছি। ইভেন আমি নিজেই একটি স্টক থেকে 5 তারিখের এরকম ভোলাটিলিটি মার্কেটে আমি কুইট করে বেরিয়ে যাই। সামান্য প্রফিট চিন্তা ভাবনা করি, কিন্তু আলটিমেটলি যখন পুরো ব্যাপারটি সেটেলমেন্ট হয় তখন আমি দেখি যে সেখানে ব্রোকারেজের জন্য আমার একদম মার্জিনালি ছোট্ট বিলো 50 রুপিসের মতো লসও হয়ে যায়। খুব কম কোয়ান্টিটি ছিল এবং দীর্ঘদিন ধরে ওটিকে আমি হোল্ড করছিলাম। আমি দেখলাম এরকম সিচুয়েশনে এই স্টক পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে, কারণ সরাসরি এর ইম্প্যাক্ট নিফটির মধ্যে আছে, নিফটির মধ্যে প্রচণ্ড রূপে একটি ওয়েটেজ রয়েছে। এই কারণে আমিও সেখান থেকে কিন্তু প্যানিকে বেরিয়ে যাই, শুধুমাত্র যাতে ক্যাপিটালটা আমি কখনোই নষ্ট না হয় এই ভেবে। আমার মতো অনেকেই রয়েছেন যারা এই ধরনের একটি প্যানিক সিচুয়েশনে তাদের ভালো পোর্টফোলিও থেকে অনেক স্টক ক্লিয়ার করে দিয়েছেন। কিন্তু বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে যে সমস্ত আলোচনা ভিডিওগুলো এই মুহূর্তে ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন নিউজ চ্যানেলে যে সমস্ত আর্টিকেলগুলো আমরা দেখতে পাচ্ছি, সেখানে লক্ষ্য করছি যে এই ফলের মার্কেট যে ফল করেছিল, এই মার্কেটে ক্র্যাশ হওয়ার প্রবণতা বা কুলডাউনের যে প্রবণতা দেখা দিয়েছে, সেটা কিন্তু একমাত্র কারণ জাপানিজ ব্যাংকের
যে ইয়েনের ওপরে ওদের ইন্টারেস্ট রেট বাড়ানো, সেটা শুধু নয়, এর সাথে সাথে কিন্তু আরো অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে। দেখো, ইয়েন ট্রেডিং একটি খুব বড় কনসেপ্ট ছিল এতদিন। জাপানে ব্যাংকে লোন নেওয়ার ফলে ওদের সেখানে কোনো ইন্টারেস্ট রেট ধার্য হতো না। এর ফলে জাপানিজ ব্যাংক থেকে লোন নিয়ে সেই টাকা ডলারে কনভার্ট করে ইউএস মার্কেটে খাটানো হতো, এবং ইউএস মার্কেটে খাটানোর ফলে সেখান থেকে যে প্রফিট গেইন করত, পুনরায় আবার তাদের মেন ক্যাপিটাল ব্যাংকে ফেরত দিয়ে জাপান থেকে আবার লোন সংগ্রহ করত। এই যে প্রসেস, এটাকে ইয়েন ট্রেডিং বলা হয়। এবং এই ইয়েন ট্রেডিংয়ে যখন জাপান গভর্নমেন্ট সরকার কি করলো, যে ট্যাক্স বাড়ানোর চিন্তা ভাবনা করলো। আমাদের দেশে কি হয়, আমাদের দেশে যখন কোনো আমাদের রিজার্ভ ব্যাংক কোনো একটা ডিসিশন নেয় ট্যাক্স বাড়ানোর জন্য, তারা রেপো রেটের ওপরে কাজ করে। রেপো রেট বাড়ানো বা কমানোর উপর নির্ধারণ করে যে মার্কেটে কিভাবে ক্যাশ ফ্লো বা ইন্টারেস্ট রেটের যে সমস্ত ব্যাপার সেগুলো কন্ট্রোল করা যায়। ঠিক জাপানেও কিন্তু একইভাবে এই সেম জিনিস করার চিন্তা ভাবনা করেছে, যদিও ইতিহাসে প্রথমবার এরকম একটি বড় ঘটনা আমরা দেখতে পাচ্ছি। প্রায় 18 বছর পর জাপানের যে ইন্ডেক্স, মেন ইন্ডেক্স নিকি 225, সেটি কিন্তু 18% একদিনে সেটেলমেন্ট হয় নিচের দিকে ডাউনওয়ার্ড, এবং এর ইম্প্যাক্ট পড়ে ডাউ জোন্সের ওপরে, ন্যাসড্যাকের ওপরে, SP 500 এর ওপরে। এবং যখনই আমেরিকান মার্কেটে কোনো রকম এরকম হালচাল দেখা দেয়, তখন পুরো ওয়ার্ল্ড মার্কেটের সমস্ত ইন্ডিসেসের মধ্যেই কিন্তু একটি নড়বড়ে অবস্থা তৈরি হয়। এবং তারই লক্ষণ আমাদের নিফটি 50 থেকে শুরু করে ব্যাংক নিফটি, সেন্সেক্স সর্বত্র। এরকম সিচুয়েশনে আমাদেরকে একটি কথা মাথায় রাখতে হবে, যে যখন গ্লোবাল নিউজের ফলে বা বহিরাগত কোনো নিউজের ফলে মার্কেটের মধ্যে এরকম কোনো সিচুয়েশন তৈরি হয়, তখন বেশি প্যানিক একদম করা উচিত নয়। যদি আমরা ফান্ডামেন্টালি স্ট্রং কোনো স্টকের ওপরে আমাদের সুইং ট্রেড অথবা পজিশনাল ট্রেড কিংবা লং টার্ম ট্রেড যে সমস্ত করে থাকি, ইনভেস্টমেন্ট লং টার্ম ট্রেডের ক্ষেত্রে বলা যেতে পারে লং টার্ম ইনভেস্টমেন্ট করে থাকি, তাহলে কিন্তু কখনোই আমরা সেখানে ভীতিপ্রস হব না। কোনোভাবেই আমরা ভয়ের শিকার হয়ে কোনো স্টক থেকে সরাসরি বেরিয়ে যাওয়ার প্রবণতা দেখাবো না। এটা কিন্তু আমি সবাইকে জন্য বলতে চাইছি, এটা একটি বেসিক মেসেজ। বাকি অনেক বিশেষজ্ঞ যারা রয়েছেন ইউটিউবে, আমার থেকে দিগ্গজ ব্যক্তিগণ, তাদের থেকে আমি এগুলো শিখেছি। এবার একটা দুজনের নাম করে কাউকে ছোট করা আমার কোনো উদ্দেশ্য নয়, সবার জন্যই বলছি, তাদের কাছ থেকে শিখে আমার মতো করে আমি এই পুরো ব্যাপারটি তোমাদের কাছে পরিবেশন করছি। এখন এই যে নিফটি 50 বা সেন্সেক্স বা ইন্ডিয়ান মার্কেটের যে পতন, তার পিছনে যে সমস্ত ফ্যাক্টরগুলো রয়েছে সেগুলো যদি একটু একটু করে আমরা একবার দেখে নিই, তাহলে আমরা প্রথমেই একবার দেখব, সেটি হচ্ছে যে জাপানের, যেমন আমি বললাম, নিকি 225 এর মধ্যে পতন, এবং তার রিফ্লেক্ট ডাউ জোন্স, ন্যাসড্যাক সহ ওয়ার্ল্ডের বাকি ইন্ডিসেসের ওপরে। এবং তার সাথে সাথে যে ফ্যাক্টর আমি বললাম, আরও কিছু এক্স ফ্যাক্টর রয়েছে, সেটা যদি একবার ভালো করে লক্ষ্য করো তাহলে স্ক্রিনে দেখো। প্রথম ফ্যাক্টর হচ্ছে আনএমপ্লয়মেন্ট যে সিচুয়েশন বর্তমান আমেরিকাতে। ইউএসের এই আনএমপ্লয়মেন্ট রেট জুলাই মাসে 4.3 হিট করছে। এটি একটি বড় কারণ। কিসের কারণ? তো ইউএস মার্কেটে কিন্তু এবারে ফেডের মিটিং রয়েছে, শিডিউল মিটিং পরের মাসের 17-18 তারিখে। তার আগে যদি কোনোভাবে মিটিং কন্ডাক্ট করে ইউএস গভর্নমেন্ট অর্থাৎ ইউএস ফেড, তাহলে সেক্ষেত্রে কিন্তু যদি কোনোভাবে কোনো পজিটিভ নিউজ না আসে, অর্থাৎ পজিটিভ নিউজ হচ্ছে রেট কাট করবে, রেট কাট করে ইকোনমিকে স্ট্রং করার চিন্তা ভাবনা করবে বা ওদের মার্কেটের মধ্যে স্টেবিলিটি আনার চেষ্টা করবে। এখন যদি এই পজিটিভ নিউজ না আসে, তাহলে কিন্তু মার্কেটের মধ্যে তার একটি ইম্প্যাক্ট পড়বে। আবার অপরদিকে যদি ভালো করে লক্ষ্য করে দেখা যায় যে আমেরিকাতে কিন্তু ইনফ্লেশন রেটও অনেক কম। স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে 3 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে ওদের ইনফ্লেশন। এর ফলে যদি রেট কাট করা হয় তাহলে কিন্তু ইনফ্লেশন আবার বেড়ে যাবে। ফলে এমন একটি সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, যদি ইউএস মার্কেটের রেট কাট হয় তাহলে ইনফ্লেশন বেড়ে যাবে, আবার যদি রেট কাট না হয় তাহলে আনএমপ্লয়মেন্ট বাড়বে। ফলে একটি বিচ্ছিরি ডাইলেমা সিচুয়েশনের মধ্যে থাকার কারণে মার্কেটের মধ্যে কিন্তু এরকম একটি আনসার্টেনিটি কাজ করবে।
এখন কি হবে সেগুলো সম্পূর্ণ নির্ভর করছে আগামী দিনে আমরা দেখতে পাবো, এবং এর ফলে কিন্তু একটি বড় আশঙ্কাও তৈরি হচ্ছে মার্কেটের মধ্যে যে এই সমস্ত ঘটনার ডাইরেক্ট ইম্প্যাক্ট শেয়ার মার্কেটে পড়বে, প্রথমত ডাউ জোন্স ন্যাসড্যাক এসপি 500-এর ওপরে, এবং তার ফলে সরাসরি ওয়ার্ল্ডের বাকি ইন্ডিসেসের ওপরে। এই সামান্য একটি জাপানের ঘটনা যেটি একদিনের স্থায়িত্ব ছিল, কারণ তার পরের দিন থেকেই নিকি 225 কিন্তু তার নিজের জায়গা পরিবর্তন করে 10% করে পরপর দুদিন ধরে তার মোমেন্টাম আমরা আপওয়ার্ড দেখতে পাই, এবং ইয়েনের স্ট্রং হয়ে যাওয়া, ইউএস ডলারের তুলনায় স্ট্রং হয়ে যাওয়া, সেটাও কিন্তু আমরা লক্ষ্য করি। কিন্তু যদি কোনো কারণে ইউএস মার্কেটের নিজস্ব কোনো প্রবলেমের জন্য এই ধরনের সিচুয়েশন তৈরি হয়, তাহলে কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে একটি বড় ধস নামার শঙ্কা আমরা দেখতে পাচ্ছি। ট্রেডার্স, এতক্ষণ তো আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করলাম যে কি কি কারণের জন্য আমাদের মার্কেট সহ বিদেশের বিভিন্ন ওয়ার্ল্ড মার্কেটগুলোর মধ্যে পতন এসেছিল, এবং আগামী দিনে এর থেকেও বড় ঘটনা ঘটতে পারে, এটা শুধুমাত্র একটি ট্রেলার হিসেবেও অনেকে বলছেন, এবং আমারও যেন কোনোভাবে এটা মনে হচ্ছে যেন হ্যাঁ এটি একটি ট্রেলার ছিল, আগামী দিনে আরও বড় ঘটনা ঘটতে পারে। কিন্তু যারা আমরা রয়েছি এর আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির মধ্যে, যারা অভিজ্ঞতা সঞ্চয় করেছি, তারা হয়তো আমার কথার সাথে রিলেট করতে পারছেন যে 2020 কোভিড সিচুয়েশনের সাথে আমরা কিভাবে ট্যাকেল করেছিলাম, এবং সেখান থেকে কিন্তু আস্তে 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 আবার ফিরে আসে। আমাদের মধ্যে একটি সবচেয়ে বড় বদঅভ্যাস যে যখনই এরকম একটি ডাউন স্লোপ থেকে উঠে আসে এবং মিনিমাম প্রফিটের সম্মুখীন হই, আমরা কিন্তু তুরন্ত সেখান থেকে আমাদের প্রফিট বুক করে নিয়ে বেরিয়ে যাই, এবং আমার ক্ষেত্রেও সেই জিনিসের কোনো রকম ব্যতিক্রম হয়নি, আমিও এই সেম জিনিসটি করেছি। কিন্তু অতীতের থেকে শিক্ষা নিয়ে এখন আমি অনেকটাই বেশি ম্যাচিওর্ড, আগামী দিনে যাতে এরকম কোনো ভুল না হয়, এবং তার থেকেও আরও একটি জিনিস শিখেছি যে এরকম ধরনের যদি কখনো পতন দেখা দেয়, তাহলে ডিপে কিভাবে আমাদের অ্যাভারেজ করতে হবে, যদি বারবার বলছি যদি ফান্ডামেন্টালি এবং টেকনিক্যালি কোনো ভালো স্টক আমাদের পোর্টফোলিওর মধ্যে থাকে। এখন ট্রেডার্স, আমরা বর্তমানে মার্কেটের কি সিচুয়েশন হতে পারে, এই মুহূর্তে যখন আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি রেকর্ড করে, তখন কিন্তু ওয়ার্ল্ডের সমস্ত ইন্ডিসেসের মধ্যেই অলমোস্ট পজিটিভ লক্ষণ দেখতে পাচ্ছি। আর সেটি দেখার জন্য আমরা একবার স্ক্রিনের মধ্যে দেখে নেব যে গ্লোবাল মার্কেটে এই মুহূর্তে ডাউ জোন্স যদি ভালো করে লক্ষ্য করে দেখো 1.35 একটি পজিটিভ তার ভাইব দেখাচ্ছে। দেখা যাচ্ছে এখানে ডাউ জোন্স, এসপি 500, ন্যাসড্যাক সবাই কিন্তু মোর দ্যান 1.35, একজন 1.93 এবং 2.16 পজিটিভে রয়েছে। এবং একইভাবে যদি আমরা নিচের দিকে একবার যাই, তাহলে কিন্তু দেখতে পাবো গিফট নিফটি আমাদের যেটা ইন্ডিকেট করছে যে কালকের মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে, অর্থাৎ বুধবারের মার্কেট কিন্তু পজিটিভ গ্যাপ আপে ওপেন হওয়ার সম্ভাবনা তৈরি করছে। এবং ভালোভাবে লক্ষ্য করে দেখো নিকির 1225 আজকের দিনে অর্থাৎ 6 তারিখে 9.28 এর পজিটিভ মোমেন্টাম দিয়েছে। তবে কি মার্কেট আস্তে আস্তে রিকভার করার চেষ্টা করছে? যতই রিকভার করুক, যেটি একদম অস্বীকার করার কোনো জায়গা নেই, অর্থাৎ ইউনাইটেড স্টেটসের আনএমপ্লয়মেন্ট রেট এবং তার সাথে সাথে ওদের ওখানে ইনফ্লেশনের রেট, এই দুটি কম্বিনেশন এমন একটি ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি করেছে, যার ফলে কিন্তু আগামী দিনে যদি কোনো কারণে ফেডের মিটিংয়ে, সেটি আর্লি হোক আর শিডিউল মিটিংই হোক, পজিটিভ নিউজ উঠে না আসে, তাহলে কিন্তু পুনরায় ওয়ার্ল্ড মার্কেটের মধ্যে এবং সাথে সাথে আমাদের দেশের যে সমস্ত ইন্ডিসেসগুলো রয়েছে তাদের মধ্যে একটি ভারী পতনের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেই রকম সিচুয়েশনে আমি আবারও সবার কাছে অনুরোধ করব যে আমরা কখনোই প্যানিক করব না। যদি ফান্ডামেন্টালি সাউন্ড স্ট্রং স্টক আমাদের পোর্টফোলিওর মধ্যে থাকে, সেটি আমি শর্ট টার্ম ট্রেডারের ক্ষেত্রেও প্রযোজ্য এবং লং টার্ম ট্রেডিংয়ের ক্ষেত্রে অর্থাৎ লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও প্রযোজ্য। ট্রেডার্স, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি একবার আমরা একইভাবে আর একবার চেক করে নিই যে আজকের দিনে মার্কেটে এফআই এবং ডিআইদের কীরকম পারফরমেন্স ছিল, একটা জিনিস কিন্তু এখন লক্ষ্য করার মতো বিষয়, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউশনাল যে সমস্ত ইনভেস্টররা রয়েছে 6 আগস্ট 2024-এ টোটাল বাই করেছে 14,422 কোটি টাকার, সেল করেছে 11,065 কোটি টাকার, ওভারঅল নেট ভ্যালু কিন্তু 3,357 কোটি টাকার পজিটিভ বাইং এর দিকে রয়েছে।
ঠিক অপরদিকে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর 6ই আগস্ট 2024-এ 14,389 কোটি টাকার বাই করেছে এবং 17,920 টাকার সেল করেছে। ওভারঅল 3,531 টাকার কিন্তু ওরা সেল করেছে। ফলে দুটোকে যদি সাম আপ করা যায় তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের মধ্যে মাত্র 170 সামথিং এরকম কোনো নেগেটিভ ভাইব রয়েছে। অর্থাৎ শেখার বিষয় এটাই যে এরকম একটি সিচুয়েশনে যেখানে গ্লোবাল ইন্ডিসেসের মধ্যে বিশাল পতন চলছে এবং তার এফেক্ট আমাদের ডোমেস্টিক মার্কেটে পড়ছে, সেখানে কিন্তু আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউশন যে সমস্ত ইনভেস্টর অর্থাৎ বিভিন্ন ফান্ড হাউস, ব্যাংক, যে কোনো মিউচুয়াল ফান্ড হাউস যাই বলি না কেন, তারা কিন্তু একদম সলিড একটি সাপোর্ট দেখানোর চেষ্টা করছে এবং মার্কেটকে ধরে রাখার চেষ্টা করছে। ট্রেডার্স, এতক্ষণ ধরে আমি যে সমস্ত আলোচনাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এগুলো সম্পূর্ণরূপে আমার ব্যক্তিগত একটি ভিউ এবং বিভিন্ন মার্কেটের খবর সেটি সোশ্যাল মিডিয়া থেকে আমার উঠে এসেছে, কখনো বা নিউজ চ্যানেল থেকে আমি কিছু আর্টিকেল পেয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে আলোচনা করে তোমাদের মধ্যে একটি অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করলাম। আজকে আমি কোনোভাবেই কোনো স্টক তোমাদের সাথে আলোচনার মধ্যে আনিনি। আমার সেটআপ থেকে উঠে আসা কিছু স্টক তো অবশ্যই রয়েছে, কিন্তু সেগুলো আমি কোনোভাবেই তোমাদেরকে শেয়ার করলাম না বা সেগুলো আলোচনার মধ্যেও আনলাম না। প্রথমত একটি কারণ এটাই যে মার্কেটে একটি কারেকশন হয়েছে, সেখান থেকে রিকভার করছে, এবং দ্বিতীয় কারণ হচ্ছে 2 নম্বর কারণ, এই রিকভারি ফেজের মধ্যে আমার যে অবশিষ্ট ক্যাপিটাল ছিল সেটি কিন্তু আমি বিভিন্ন স্টকে অ্যাভারেজ করার জন্য ব্যবহার করে ফেলেছি। ফলে আমার ক্যাপিটাল এখন পুরোপুরি এক্সস্টেড। আর যখন আমার কাছে ক্যাপিটাল থাকে না তখন কিন্তু আমি কোনো ট্রেড প্ল্যান করি না, আর ট্রেড প্ল্যান না করলে আমি তোমাদের সাথে সেই আলোচনা ভিডিওতে আসার চেষ্টাও করি না। যদি কখনো আমি ভিডিও নিয়েও আসি তাহলে তোমরা ভালো করে দেখেছো, খেয়াল করেছো যে আমি কিন্তু বলি না যে এই স্টকের মধ্যে আমার কোনো ট্রেড প্ল্যান রয়েছে বা আমি কিছু প্ল্যান করছি। আমি যখনই কোনো প্ল্যান করি আমার ক্যাপিটাল অনুযায়ী সেইভাবে আমি কিন্তু সেই সমস্ত স্টকগুলো আলোচনায় তোমাদের সাথে নিয়ে আসি। ট্রেডার্স, পুরো আলোচনা ভিডিওটি দেখার পর তোমাদের যদি ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করো। তোমাদের লাইক আমাকে মোটিভেট করার সাথে সাথে ইউটিউবে তো ভিডিও সার্কুলেট করে, সেটা তোমরা খুব ভালো করেই জেনে গেছো। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, ফলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের সাথে নোটিফিকেশন যাবে এবং তোমরা তৎক্ষণাৎ দেখে সেখান থেকে এই নতুন নতুন জিনিসগুলো শিখতে বা জানতে পারবে। ওকে ট্রেডার্স, আজকের মতো আলোচনা ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।